ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-পেজ ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। জুলাই গণঅভ্যুত্থানের 9 মাস পর ঢাকার মিরপুরের গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে নিহতের ভাই মুস্তাফিজুর রহমান বাপ্পি গত 20 এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেছেন। এই মামলায় পতিত শেখ হাসিনা সহ মোট 408 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে 407 জনকে নিয়ে কারো তেমন কোনো অভিযোগ না থাকলেও এই মামলায় অভিনেতা ইরেশ জাকিরকে আসামি করার ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেরই দাবি করছেন যে 24 জুলাই অগাস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধা ছিলেন এই অভিনেতা। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানে হতাহত সহ বিভিন্ন ঘটনায় অন্তত 1499টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা 599টি। এসব মামলায় কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক, পেশাগত এবং পূর্বশত্রুতা থেকে আসামি করার অভিযোগ যেমন আছে, ঠিক তেমনি আছে টাকার বিনিময়ে মামলা থেকে নাম খারিজ করে দেওয়ার নামে বাণিজ্যের অভিযোগও। পরিস্থিতি এমন অবস্থায় গেছে, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র উপদেষ্টারও বিষয়টি স্বীকার করে বলেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে অনেক ভুয়া মামলায় ভুয়া আসামি করা হচ্ছে। বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকায় এমনটি হচ্ছে বলে দাবিও তাদের। বর্তমানে বিচার বিভাগ যে সম্পূর্ণ স্বাধীন, বিএনপি কর্মী শ্রাবণ হত্যার 9 মাস পর মামলা কি সেই বার্তাই দিচ্ছে? ঢালাও মামলা এবং ঢালাও আসামি করার প্রবণতা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেমন প্রভাব ফেলতে যাচ্ছে, এর থেকে পরিত্রাণের উপায় কি, এই আলোচনা নিয়ে আজ রাজকাহন স্টুডিওতে আছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং আছেন বাংলাদেশ এলটিপির চেয়ারম্যান ও 12 দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। শাহাদাত হোসেন সেলিম, 9 মাস পর হঠাৎ করে একজন জুলাই গণঅভ্যুত্থানে যিনি শহীদ হয়েছেন তার ভাই আসলে যেই মামলা করেছে, সেই মামলায় একই মামলায় 408 জনকে আসামি করা হয়েছে এবং সেই মামলাটির দিকে যদি আমি তাকাই, পতিত সরকার প্রধান শেখ হাসিনা থেকে শুরু করে সেই আমলের যাদেরকে আমরা হেভি ওয়েট মন্ত্রী বলতাম, সেরকম অনেক মন্ত্রী আছেন, নানান রকম পেশাজীবী আছেন, নির্বাচন কমিশনার আছেন, ঢাকা সিটির সাবেক 2 মেয়র আছেন, ব্যবসায়ী আছেন, নির্বাচন কমিশনারও আছেন। হঠাৎ করে আসলে 9 মাস পর একজন শহীদের পরিবারের এরকম একটি ঢালাও মামলার কথা কেন মনে হলো এবং একই মামলায় 408 জন আসামি, এর মাঝে সবাই কি আসলে অপরাধী? ধন্যবাদ আপনাকে। যে শহীদ পরিবারের পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছে সেটা 9 মাস পরে কেন করা হয়েছে, তার চেয়ে বড় কথা হলো যে আসলে মানে ফৌজদারি মামলার দায়ের করার ব্যাপারে কোনো সময়সীমা নাই। 25-30 বছর পরেও এই মামলা দায়ের করতে পারে। কিন্তু যেটা মানে আলোচনার বিষয়বস্তু সেটা হলো যে আপনার আসামিদের সংখ্যা আর কি, আসামিদের সংখ্যা একটু অনেক বেশি হয়ে গেছে। তো আমরা প্রথম থেকে শুরু থেকেই যখন আমরা দেখছি যে 5 আগস্টের পরবর্তীকালে মামলাগুলো হচ্ছে এবং প্রতিটা মামলায় আসামিদের সংখ্যা অনেক বেশি, তখনই কিন্তু আমরা বলা শুরু করেছি যে এটা এক ধরনের সাবোটাইজ। এটা পুলিশ কেন এই ধরনের মামলা গ্রহণ করছে? আপনার মামলা দিলেই যে মামলা গ্রহণ করবে, মামলা তো একটু মানে একটা বিচার বিশ্লেষণ করে মামলা গ্রহণ করে। চাইলেই কিন্তু একটা মামলা করা যায় না। আপনি চাইলেই থানায় কিন্তু একটা মামলা করতে পারবেন না, আপনাকে কিন্তু অনেকটা মানে জুতার তলা ক্ষয় করতে হয়। সেখানে কোনো জুতার তলা ক্ষয় তো দূরে থাক, আরও পুলিশ খুব আমন্ত্রণ জানিয়ে আপনার এই মামলাগুলো গ্রহণ করেছে। এবং সেখানে আপনার মানে আমরা সবসময় বলেছি যে মামলা হওয়া দরকার একেবারে সুনির্দিষ্টভাবে এবং আসামিও হওয়া দরকার সুনির্দিষ্টভাবে। এখানে অনেকেই সেই সময় হয়তো কোনো রাজনৈতিক আক্রোশে অথবা ব্যক্তিগত শত্রু উদ্ধারের কারণে অথবা ধরে নিলাম মামলা বাণিজ্যের কারণেই সেটা করেছে। কিন্তু সে সময় মানে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিন্তু কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং কোনো কথা বলা হয়নি। পরবর্তীকালে আমরা দেখলাম যে এই প্রবণতাটা কমে এসছে। আজকে আবার আরেকটা মামলা হওয়ার কথা শুনলাম, কিন্তু এইটা তো অলরেডি সমাধান হয়েই গেছে। যেমন আপনার আইন উপদেষ্টা বলেছেন যে হয়রানিমূলক যদি কোনো মামলা দায়ের করা হয়ে থাকে তাহলে হয়রানিমূলক মামলার বাদীকে খুঁজে বের করা দরকার এবং তাকে আইনের আওতায় আনা দরকার। যিনি কোনো যদি মিথ্যা মামলা হয়ে থাকে তাহলে মিথ্যা মামলার ব্যাপারেও সেরকম অবস্থা নেওয়া দরকার। আবার আইজিপি আজকে বলেছেন, আবার এখনো তো আসলে সেই প্রশ্নটাই বারবার উঠছে যে একই মামলা আসলে 408 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, কিন্তু আমরা ধরে নিলাম যারা অপরাধী তারা নিঃসন্দেহে বিচারের আওতায় তাদেরকে আনা হোক, কিন্তু কেউ যদি এই মামলাগুলোতে নিরপরাধ লোক থাকে তাহলে তাদেরকে আসলে আমরা হয়রানি থেকে বের করবো না? দেখুন, সেটা তো অলরেডি আপনার হয়রানি থেকে তো পুলিশে বের করবে, তদন্ত করে তার সম্পৃক্ততা আছে কিনা সেটা তো আজকে আইজিপি বলেছে। কিন্তু আমার কাছে একটা জিনিস আশ্চর্য লাগলো যে হত্যা মামলা 500 কম হয়েছে
এখানে তো প্রায় মানে 1500 থেকে 1800 মানে হত্যা করা হয়েছে, তাহলে হত্যা মামলা হওয়ার দরকার ছিল 1000-এর উপরে, এবং প্রত্যেকটা মামলা আসামি হওয়ার দরকার ছিল শেখ হাসিনার। ঠিক সেইভাবে হয়তো মামলাগুলো হয়নি। কিছু কিছু মামলায় কিছু কিছু আসামিকে আমরা মনে করি যে এগুলো অনেক লো লেভেলের নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে। আওয়ামী লীগের অনেক আপনার গুন্ডা পান্ডা সান্ডা যারা একদম থার্ড ক্লাস ধরনের, তাদেরকে আসামি করা হয়েছে। এখন এটা আপনার তদন্ত সাপেক্ষে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার বিচার হবে। এটা নিয়ে খুব বেশি আলোচনার কিছু আছে বলে মনে হয় না। তবে আমি পুলিশকে এখনও সক্রিয় হতে বলবো। আপনার অসংখ্য আসামি এখনও পলাতক আছে। সবাই যে আওয়ামী লীগ আসামি পালিয়ে গেছে, 350 জন এমপি যে পালিয়ে গেছে, অথবা মানে 1500-1600 এমপি পালিয়ে গেছে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। অথবা আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা প্রকাশ্য অস্ত্র হাতে আপনার মিছিলতে ধাওয়া করেছে, গুলি করেছে, মানুষ হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, তারা যে সবাই পালিয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নাই। কিন্তু পুলিশ এই ব্যাপারে অত্যন্ত নিষ্ক্রিয়, এবং পুলিশ আসামি ধরার ব্যাপারে খুবই ধীর গতিতে চলছে। এই জায়গাটিতে জুনায়েদ সাকি একটু আপনার কাছে আসতে চাই। এই যে আবারও আমরা দেখলাম হঠাৎ করে ঢালাও মামলা শুরু হয়েছে দীর্ঘদিন আগে, বা অর্থাৎ আমরা যদি বলি 5ই আগস্টের পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি এভাবে ঢালাও মামলা দেওয়া হয়েছে, এবং মাঝে বেশ আলোচনা সমালোচনার পরে কিন্তু এই ধরনের ঢালাও মামলা দেওয়ার যে ট্রেন্ড আমি বলতে চাই সেটি বন্ধ ছিল। এখন আবারও সেটি শুরু হয়েছে, যেটি শাহাদ হাসান সেলিম বলছিলেন যে পুলিশের এক ধরনের নিষ্ক্রিয়তা দেখা যায়। আইজিপি আজকে কিন্তু তিনি খুবই স্পষ্ট করে আসলে বলেছেন পুলিশের যে দায়িত্ব সেটি যেন পুলিশ করে, এবং তিনি এটিও বলেছেন আসলে ঢালাও আসামি নিয়ে আইজিপি এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করেছেন। সেক্ষেত্রে আসলে আমাদের কি করার আছে? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। দেখুন, এত আত্মত্যাগের পরে আমরা যখন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তকে চাইলাম, সেটা একটা লক্ষ্য হিসেবে সামনে আসলো, তখন প্রতিদিনই ক্রমশ পুরনো বন্দোবস্তে আটকে যাওয়াটা আমাদেরকে ব্যথিত করে, এবং প্রতিদিনই আমরা কিছুটা হলেও মনে হয় যে বেহাত হতে শুরু করেছে, আবারও সেই লক্ষণটা সামনে আসে। যারা হত্যা করেছে তাদের বিচার তো এটা অত্যন্ত জরুরি, অপরিহার্য। মানে এক তো হচ্ছে তারা অন্যায় করেছে, সেটা বিচার হবে, অন্যদিকে যে পুরো জনগোষ্ঠী একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে 15 বছর ধরে, যে গুম খুন অত্যাচার মামলা হামলা, এবং জুলাই আগস্টে যেইভাবে নির্বিচারে হত্যাকাণ্ডটা করেছে, এইটা আপনি চিন্তা করেন যে ওই দৃশ্যগুলো যখন যারা দেখেছেন, যারা এক্সপিরিয়েন্স করেছেন, তাদের জন্য কী রকম একটা জায়গা যাচ্ছে। তো এখন সমস্যার সমাধান কিভাবে হবে? সমাধানের রাস্তা হচ্ছে কিন্তু যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এবং তার ক্ষেত্রে নিঃসন্দেহে যারা এর জন্য দায়ী প্রত্যেকেই বিচারের আওতায় আনা, তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা। কিন্তু এই যে যথাযথ মানে বিচার করা, যথাযথভাবে শাস্তি নিশ্চিত করা, স্বচ্ছতা রাখা, ন্যায় বিচারটা হওয়া, সেটা বাধাগ্রস্ত হয় কখন? যখন আপনি ঢালাও কিছু করেন। এখন যে আমরা পুরনো বন্দোবস্তে ফিরে যাচ্ছি বলতে, পুলিশের যে পুরনো বন্দোবস্তটা কি, ঢালাওভাবে মামলা দিবে, এতজন আসামি, তারপরে আবার অজ্ঞাতনামা থাকবে, যাকে ইচ্ছা যখন ঢুকিয়ে দিবে, এবং এটার ফলাফল কি? তারা ঘুষ এবং জামিন বাণিজ্যটা এর মধ্যে দিয়ে চলে। পুলিশ এক দফা টাকা নেয়, তারপরে যখন আপনি জামিনে যাবেন সেখানে আরেক দফা টাকার লেনদেন হবে, এই ব্যাপারটা চক্রটা চালু থাকে। তাহলে পুলিশ যেখানে ভেঙে পড়েছিল তাকে আবার পুনর্গঠন করার জায়গায় যাচ্ছে। এই ঢালাও মামলাটাকে অ্যাকসেপ্ট করার অর্থই হচ্ছে পুলিশ কিন্তু মানে তার ক্ষেত্রটা, ট্র্যাপটা তৈরি হচ্ছে, সে যদি নাও সে চাক বা না চাক, এই কাঠামোটাই এমনভাবে তৈরি হচ্ছে যেখানে সে আবার লেনদেনের জায়গায় যাবে। কারণ প্রত্যেকেই তখন নিজেকে রক্ষা করার জন্য এই নাম কাটানোর ব্যবস্থা করবে, না হয় ফাইনাল রিপোর্ট থেকে তাকে বাদ দেওয়ার চেষ্টা করবে, বা কোনো না কোনোভাবে অ্যারেস্ট হওয়া থেকে রক্ষা করার চেষ্টা করবে। আবার শেষ পর্যন্ত যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করবে, অথবা জামিন পাওয়ার জন্য টাকা দিবে। এই পুরো কাঠামোটা ক্রিয়াশীল থাকছে। কিন্তু আপনি এটা একটা খেয়াল করেন। 2 নম্বর হচ্ছে যে অন্তর্বর্তী সরকার অনেকটা আস্থার সংকটের মধ্যে পড়ছে। কারণ অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল যে মামলা এমনভাবে করা যাতে করে মানুষ আস্থা পায়, এবং প্রকৃত যারা অপরাধী তারাই আসলে এই মামলার আওতায় আসে। তাহলে একদিকে আস্থা থাকতো, অন্যদিকে পুলিশ এই রকম ব্যবস্থা যেত না। এখন পুলিশকে যদি আমি বলি যে পুলিশ এই জিনিসটা করছে, তো পুলিশকে নির্দেশ দিচ্ছে কে? অথবা পুলিশকে আটকাতে পারছে না কেন অন্তর্বর্তী সরকার? তাদের হাতে কি ক্ষমতা
কম কিংবা তাদের কথা শোনে না এরকম অবস্থা, আমার মনে হয় যে ব্যাপারটা এই জায়গাটা দেখার সুযোগ নেই। যেখানে তারা মানে ফার্ম হচ্ছেন সেখানে কিন্তু তারা শুনছে। সুতরাং অন্তর্বর্তী সরকারকেই দায় নিতে হবে যে তারা কি গাইডলাইন তৈরি করেছেন। হ্যাঁ, একটা গাইডলাইন আমরা আইনমন্ত্রীর কাছ থেকে শুনেছি যে মামলা হলেই গ্রেফতার নয়, কিন্তু মামলাই বা হচ্ছে কেন? এইভাবে মামলা হওয়াটার ক্ষেত্রে এক দলের যুক্তি হচ্ছে যে খুনের মামলা না হলে এরা সব বেরোয় যাবে, খুনের মামলায় জামিন হয় না, অথবা এদের আটকে রাখতে হলে খুনের মামলার মধ্যে আটকাতে হবে। এইটা যুক্তি হিসেবে খুবই খারাপ, এবং এই কথাটা কিন্তু চালু আছে সমাজে। এমন না যে এটা খালি আপনি গোপনে গোপনে জানেন কিংবা ওই পুলিশ কর্মকর্তা জানে অথবা যিনি সিদ্ধান্ত নিচ্ছেন পলিসি মেকার তিনি জানেন, এটা সবাই জানে। সবাই জানে বলেই বোঝা যাচ্ছে যে এই মামলার মেরিট নাই, অর্থাৎ আমি খুনের মামলার লোক না, কিন্তু আমাকে আটকে রাখতে বলে খুনের মামলা দেওয়া হচ্ছে। তাহলে যে অপরাধী অথবা অভিযোগটা আছে যার বিরুদ্ধে, সেটা না করে আপনি সেফ তাকে আটকে রাখার উদ্দেশ্যে তাকে এমন একটা মামলায় জড়াচ্ছেন যেটা ফেক, প্রথমেই ফেক, কেউ না কেউ ফায়দা হাসিল করার চেষ্টা। তার মানে হচ্ছে যে পুরো ব্যাপারটাই, যেখানে তার একটা সুনির্দিষ্ট অপরাধ আছে সে অপরাধটা আড়াল হয়ে যাচ্ছে, তার আসল যে মানে তাকে একটা ভুল অপরাধের অথবা যে অপরাধটা সে করে নাই সেটার অভিযোগটা তাকে দেয়া। আমি শেষ করবো এই বাক্যটা বলে, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে এই সমস্ত কিছু মামলাগুলো প্রত্যেকটা চেক করা দরকার। এটা ঠিকই যে 1600 যদি হত্যা হয়ে থাকে 1600 মামলাই হতে পারে, সেটা মামলা হয়নি কিন্তু সেইটা কার কার বিরুদ্ধে মামলাটা হবে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে, এবং সেগুলো চেক করে যারা এটার সাথে যুক্ত নন। এখন আওয়ামী লীগ সমর্থন করে সমর্থনকারী কিংবা আওয়ামী লীগ আমলে ব্যবসা করেছে বলে তাকে খুনের মামলায় ঢোকা দেওয়া হবে, এইটা আপনি যদি করতে যান তাহলে আসলে পুরো ব্যাপারটা এই জায়গাটিতেই আমার প্রশ্ন। এমরুজ্জামান মিল্লাত, এই যে শেষে যে কথাটি বললেন জোনায়েদ সাকি, আসলে আওয়ামী লীগ করেছে বলেই বা আমার ইচ্ছা হয়েছে আমি যাকে ইচ্ছা তার নামে আসলে মামলা দিচ্ছি, সেখান থেকে তো অবশ্যই আমাদের বেরিয়ে আসতে হবে। এই ধারা তো আমরা দীর্ঘ 15-16 বছর দেখেছি, এবং এখন আসলে আপনি কি মনে করছেন আবারও এই যে ঢালাও মামলা, সেটি আসলে সেই মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ ইতিমধ্যে আছে, সেটি কেউ কোনো না কোনোভাবে রাজনৈতিক ফায়দা হাসিল করারও কেউ অপচেষ্টা করছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শককে। আমার কাছে মনে হয় সাকিব ভাই ভালোই বলেছে। আসলে তো এতগুলি লোকের মামলা হওয়ার কথা নয়, কিন্তু মামলার তো আইনগত দিক যেটা বললেন সেলিম ভাই, যে ফৌজদারি মামলা যে কোনো সময় হতে পারে। 5ই আগস্টে মারা গেছে, এতদিনে মামলা হবে, আরও 2 বছর পরেও হতে পারে। কারণ 1600 লোক মারা যেয়ে থাকলে বা 2000 লোক মারা যেয়ে থাকলে 2000 মামলা হওয়া দরকার। 2000 মামলা তো হয়নি, তাই না? সো এটা মামলা হতে পারে, মামলা হবে, এবং এটার আইনগত দিক দেখেই হওয়া উচিত আর কি। আমি মনে করি যে পুলিশকে একটা সংস্কারের আওতায় আনা দরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের এরকম মামলা নেওয়ার আগে অথবা নেওয়ার আগেই একটু তাদের তদন্তের একটা ব্যবস্থা করা উচিত, যে কারা কারা আসলে দোষী কারা দোষী নয়। সেই ব্যবস্থা এই সরকার বা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের তারা নিশ্চয়ই হয়তো চেষ্টা করছে, বা চেষ্টায় ভুল ত্রুটি থাকতে পারে, অথবা আপনি এমনভাবে ধরে নিতে পারেন যে মামলা হয়েছে 400 জনের, কিন্তু এর তো চার্জশিট দিতে হবে। মামলা হওয়া মানে কিন্তু সকলেই দোষী নয়। এখানে আমরা 4 জন যে আছি, 4 জনের নামে একটা মামলা হতে পারে, কে দোষ করলো সেই দোষীটা কিন্তু বের করার দায়িত্ব হলো পুলিশের, এবং পুলিশের তদন্ত যদি এরকমভাবে স্পষ্টভাবে স্বচ্ছভাবে হয় তাহলে আপনার বেরিয়ে আসবে 408 জনের জায়গায় হয়তো 8 জন থাকতে পারে। কিন্তু এখন ঢালাও মামলার যে কাহিনীটা ছিল, প্রথম দিকে এটা হয়েছে, আমি অস্বীকার করব না, অনেকে মামলা দিয়ে মামলার নাম কাটিয়ে নিয়ে টাকা পয়সার বাণিজ্য হয়েছে। এটা যে মানে একটা দলের উপরে শুধু আপনি বলবেন তা নয়, কিন্তু অনেক সুবিধাবাদী লোক এটা করেছে, এবং অনেক এলাকায় ধরেন একটা বিবাদ ছিল, দ্বন্দ্ব ছিল, শুধু রাজনৈতিক কারণেই নয়, ব্যক্তিগত স্বার্থেও এটা করেছে। সেই কারণে এই ধরনের কাণ্ডগুলি ঘটেছে। কিন্তু এখন যে মামলাটা আজকের কথা বললেন আর কি, এটা সত্যিকার অর্থেই আইনমন্ত্রীকে ধন্যবাদই জানাতে হয়। তিনি তো বলেছেন যে তদন্ত সাপেক্ষেই যাতে তাদেরকে অ্যারেস্ট করা হয়। তবে সার্বিকভাবে বলা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার আপনার খুব যে ভালোভাবে এই বিষয়গুলি নিতে পারছে তা নয়। আপনার অনেকগুলি অস্ত্রধারী ছেলেপেলেরা যারা
প্রকাশ্যে গুলি করেছে, যাদের ফুটেজ রয়েছে, তাদের তো এখন পর্যন্ত ধরা হলো না। এটা কি সম্ভব নয়? আপনার প্রত্যেক বাংলাদেশি তো আছে তারা, এবং সেলিম ভাই যেটা বললে যে এই যে এতগুলি এমপি, এরা কি এখানে নাই? দেশেই আছে, এবং তাদেরকে আপনি খুঁজে খুঁজে বের করেন। আর এইটুকু যদি না পারেন তাহলে তো আপনি ফেল করলেন। আপনার গোয়েন্দা সংস্থা আছে, আপনার NSI, DGFI, SB, বিশেষ করে SB, পুলিশ তো এগুলির খবর রাখা উচিত, ডিবির খবর রাখা উচিত, এবং তাদেরকে ধরলে পরে আপনার প্রকৃত দোষীদের আপনি ধরতে পারতেন। কিন্তু এখন যেটা হচ্ছে, হ্যাঁ, শেখ হাসিনার নির্দেশে হয়েছে যেগুলি, শেখ হাসিনার তো অবশ্যই বিচার একদম ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, এবং এটা হবে ইনশাল্লাহ। এবং আমরা মনে করি দেশের মানুষ সকলেই মনে করে তার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া এটা অত্যন্ত জরুরি, এবং সেটা খুব শিগগিরই হওয়া দরকার। এখানে আমি মনে করি তদন্তের স্বার্থে এবং পুলিশের একটা সংস্কার দরকার, যে পুলিশ যে মামলা নিয়ে আসলেই সব মামলাগুলি যে নিবে, একেবারে সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করলো টাকার জন্য বা কিছু, যেটা বললেন সাকিব ভাই, সেরকম না হয়ে এটা যাতে একটু যাচাই বাছাই করে সত্যতা যাচাই করে যাতে। এবং আপনি যে গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, আসলে যারা এই গণহত্যার সাথে জড়িত তাদের বিচার আমরা নিশ্চিত দেখতে চাই, সেটা হয়তো পুরো বাংলাদেশ চায়, সব রাজনৈতিক দল এই মুহূর্তে চায়। আপনারা নিশ্চয়ই জানেন শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে মে মাসে, সেটি জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। আপনারা কি মনে করছেন যে এই বিচার শুরু হওয়ার মধ্য দিয়ে আসলে এই গণহত্যার বিচার আরও এক ধাপে গিয়ে যাবে কিনা, এবং এই ঢালাও মামলার থেকে বেরিয়ে এসে আসলে আমরা সুষ্ঠুভাবে এই মামলাগুলোর বা এই গণহত্যার বিচারের দিকে এগিয়ে যেতে পারবো কিনা? আমি উত্তর নিব, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জি-25 প্রাথমিক রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জি-25 প্রাথমিক রাজকাহনে। শাহাদাত হোসেন সেলিম, আমরা যে মামলাগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেই মামলাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি বেশিরভাগ মামলাতেই আসামি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং আল জাজিরার যে ইন্টারভিউ ছিল সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জানিয়েছেন মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হবে। সেক্ষেত্রে কি মনে করছেন যে সেই জায়গাটি থেকে আসলে এই বিচার যদি শুরু করা যায়, সেক্ষেত্রে এই ধরনের ঢালাও মামলার সংখ্যাও কমে আসবে, এবং এই গণঅভ্যুত্থানের ক্ষেত্রে যে ধরনের গণহত্যা আমরা দেখেছি সেই পথে যাত্রা আমাদের শুরু হতে যাচ্ছে কিনা? না, দেখুন, আপনার গণহত্যা তো হয়েছে, আমরা বলছি 1600 থেকে 2000 পর্যন্ত, সেই হিসেবে মামলা হয়নি। প্রত্যেকটা হত্যার বিপরীতে একটা মামলা হওয়া দরকার ছিল, এবং প্রত্যেকটা মামলার প্রধান আসামি শেখ হাসিনা অবভিয়াসলি হওয়া দরকার ছিল, এবং তার তো বিচার 1600 বার ফাঁসি হওয়া দরকার, সেটা আমরা মনে করি, এবং সারা দেশের মানুষও মনে করে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এটা অনেক দেরি করে ফেলেছে। আগস্ট মাসে ক্ষমতা নেওয়ার পরে পাওয়ার পরে তারা অন্তত মে মাস না, জানুয়ারি মাসেই কিন্তু তাদের এই বিচার প্রক্রিয়াটাকে শুরু করে দেওয়া দরকার ছিল। অনেক সময় নিয়েছে, দীর্ঘ সময় নিয়েছে। আসলে মানে সরকারের যে উপদেষ্টা মণ্ডলী বা সরকারের যে মেকানিজম, এটা ঠিকমতো কাজ করছে না। সেটা আইন মন্ত্রণালয় হোক, আর সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় হোক, আর সেটা পশু মন্ত্রণালয় হোক, কোনো মন্ত্রণালয় কিন্তু কাজ করছেন না। কিন্তু তারা আপনার যদি সঠিকভাবে কাজ করতো তাহলে এতদিনে কিন্তু অন্তত 2-4টা বিচারের রায় আমরা পেয়ে যেতাম। এখন আপনার অনেকগুলো আপনার হত্যার আমরা প্রত্যক্ষভাবে দেখেছি যে গুলি করছে পুলিশ, মানুষ মারা যাচ্ছে, এই ধরনের ফুটেজ অসংখ্যবার আছে। সেই পুলিশ কর্মকর্তার বিচার কেন এখন শুরু হয়নি? অনেকগুলো ছাত্রলীগের পাণ্ডাদের, মানে যুবলীগের পাণ্ডাদের গুলি করেছে, মারা গেছে, সেগুলো আমরা বিচারটাকে করতে পারছি না। চার্জশিটও এখন দাখিল করতে পারি নাই। এটা আইন মন্ত্রণালয়ের ব্যর্থতা, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা, সার্বিকভাবে এটা পুরো সরকারের ব্যর্থতা। কিন্তু তারপরও আমরা এই সরকারকে সর্বতোভাবে সমর্থন করছি, এবং আমরা মনে করি যে তারা বিচারের কাজটা শুরু করে দিয়ে যাক। বিচারের কাজটা শেষ করার দায়িত্ব নির্বাচিত সরকারের। এই সরকারের কোনো কোনো উপদেষ্টার কাছে এমনও মনে হচ্ছে যে তারা ছাড়া মানে বাংলাদেশটাই অচল, মানে তারা বিচার শুরু করে শেষ করে তারা একবার অনন্তকাল সব কিছু না করে গেলে এই দেশটা স্থবির হয়ে যাবে। আসলে ওরা 15 বছর পর্যন্ত নাকে সরিষার তেল দিয়ে খুব আরামের ঘুম গিয়েছে, এবং উপদেষ্টাদের অনেকে আছে যারা, অনেকে না প্রায় প্রত্যেকে, 2-1 ছাড়া, 2-1 টক শোতে একটু মানে আপনার ব্যালেন্স করে কথাবার্তা বলা ছাড়া প্রত্যেকেই আপনার অবসর জীবনযাপন করেছে। যে কারণে এই উপদেষ্টা মণ্ডলী কাজ করছে না বলেই আজকে বিচারটা অনেক দিন পর্যন্ত গড়িয়েছে। তো এই বিচারের মাধ্যমে ঢালাও মামলা তো শেষ হয়ে গেছে, কিন্তু পুলিশের মধ্যে ন্যূনতম কোনো পরিবর্তন আসেনি, সামান্যতম পরিবর্তন করতে পারেনি। পুলিশ কিন্তু সে আগের জায়গায় আছে। আমি কদিন একটা ফুটেজে দেখলাম পুলিশের মধ্যে পরিবর্তন না হচ্ছে না, সেটি নিয়ে অনেক অভিযোগ। কিন্তু আপনি কি মনে করছেন নির্বাচনের মধ্যে দিয়ে নতুন রাজনৈতিক দল আসলেই পুলিশ রাতারাতি পরিবর্তিত হয়ে যাবে? অবশ্যই একটা রাজনৈতিক দল পুলিশকে যেভাবে পরিবর্তন করতে পারে বর্তমান সরকার তো পারছেন না, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা পারছেন না। সেদিন দেখলাম যে একটা ছাত্রকে অনবরত থাপ্পড় মেরে যাচ্ছেন একজন পুলিশ অফিসার, একটা সিভিল ড্রেসের পুলিশ অফিসার একটা ছাত্রকে
একের পর এক থাপ্পড় মারছেন, সেই পুলিশ অফিসারকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয় নাই, তাকে চাকরিচ্যুত করা হয়নি, তাকে এইভাবে আঘাত করার কোনো নিয়ম কানুন কোনো কিছু আইনের মধ্যে নাই। তাহলে পুলিশের মধ্যে পরিবর্তনটা হলো কোথায়? এই জায়গাটিতে পুলিশের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। পুলিশের থানা পুলিশের মধ্যে যারা আছেন তারা সেই আগের মতো কি মানে তারা কিন্তু ওই থানার মধ্যে এক একটা থানা যেন মানে এক একটা বাণিজ্য কেন্দ্র, সেখানে প্রত্যেকটা রুমে 8-10টা রুমের মধ্যে আপনি দেখবেন শত শত লোক মিলে আপনারা সেখানে সালিশ করছেন। আগে গ্রামের মধ্যে সালিশ হতো, গ্রামের মধ্যে পুলিশ দরকার হলে সেখানে যেত। পুলিশ কিন্তু এখন কোনো মানে ইয়েতে যায় না, পুলিশ কিন্তু থানায় বসে বাণিজ্যগুলো করছে এবং আপনার এই যে বিভিন্ন অভিযোগ আছে অভিযোগের সুরাহা করছে এবং তারা সেখানে তাৎক্ষণিকভাবে বিচার করছে এবং ঢালাওভাবে তারা পয়সা আয় করে। রশিদুজ্জামান মিল্লাত, এই যে আসলে পুলিশ নিয়ে আর প্রশাসন নিয়ে এত ধরনের অভিযোগ, একই সময়ে এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকার বলার চেষ্টা করছে বিচার বিভাগ এখন সবচাইতে বেশি স্বাধীনভাবে কাজ করতে পারছে, সেটি তাদের দাবি। এখন আসলে যে অবস্থা আমরা দেখছি, যেভাবে ঢালাও মামলার আবারও আমরা দেখছি, সেখানে কি আপনি মনে করছেন বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে? বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে কিছুটা মনে হয় আমার, কারণ বিচার বিভাগে আগের মতো আর হুকুমের দাস হয়ে কোনো বিচারপতি কাজ করছে না। এভিডেন্স ছাড়া তো আর কোনো বিচার করা যায় না, আর অনেকগুলি প্রক্রিয়া থাকে আর কি। আপনার অনেক সময় দেখা যায় যে যারা অ্যাডভোকেসি করে আর কি, তাদের অনেক ল পয়েন্টে অনেক কিছু থাকে, যে কারণে হয়তো বিচারপতিরা সেই ল পয়েন্টের উপর ভিত্তি করে তাদেরকে রায় দিতে হয়। কিন্তু এখন আমার কাছে মনে হয় কিছুটা স্বাধীন, আগের মতো যেহেতু খড়গ নাই যে এই কাজ করতে হবে, অমুককে এত বছর জেল দিতে হবে, অমুককে ফাঁসি দিতে হবে, এত তাড়াতাড়ি আর বিচারটা শেষ করতে হবে, এরকম কোনো খড়গ নাই। সেই হিসাবে আমি বলবো স্বাধীন, কিছুটা স্বাধীন। এবং বর্তমান চিফ জাস্টিস খুব ভালো একজন মানুষ, আমরা জানি। এখানে অ্যাটর্নি জেনারেল তিনিও খুব ভালো মানুষ, মানে তারা খুব নিরপেক্ষভাবেই কাজ করেন বলে আমার ধারণা। কাজেই এখন তো আমি বলা চলে স্বাধীনভাবেই কাজ করছে। এখন পুলিশের যে ব্যাপারটা আসছে আর কি, বিশেষ করে যারা তদন্ত করছেন এই বিষয়গুলো নিয়ে, তারা নিজেরা কতখানি দলীয় প্রভাবমুক্ত হতে পেরেছেন এখনো পর্যন্ত? দেখেন, দলীয় প্রভাবমুক্ত হওয়াটা, এখন তো দল নাই, এখন তো নির্দলীয় সরকার, তাই না? এটা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দল নাই। সো এখন তো তাদের কোনো দলীয় হওয়ার কোনো সুযোগ নাই। এবং আপনার এখানে এমন হতে পারে নিজস্ব স্বার্থে কারণে হয়তো তারা অনেক কিছু করে থাকে, বা দলীয় অনেক লোকজন থাকে, অনেক দল আছে, সেই দলের সাথে সম্পৃক্ত হয়ে হয়তো পুলিশরা অনেক কাজ করতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় না যে এখন দলীয় স্বার্থে তারা কাজ করে, এরকম কিছু নয়। জোনায়েদ সাকি, আপনি নিজেও বলছিলেন আসলে ঢালা মামলা নিয়ে অনেক রকমের বাণিজ্যের অভিযোগ আছে। আমি একটা উদাহরণ দিতে চাই। এই গণঅভ্যুত্থানে আসলে যিনি আন্দোলন করেছেন, সেরকম একজন আন্দোলনকারীর বাবার বিরুদ্ধেই মামলা হয়েছে, এবং তিনি যারকে হত্যার জন্য এই মামলা করা হয়েছে, ঠিক সেই সময় তিনি সেখানেই উপস্থিত ছিলেন, অর্থাৎ তিনি ওই আন্দোলনের সময় সেখানেই ছিলেন এবং তার চোখের সামনেই সেই আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তার মানে আসলে আমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছি, এবং এটি অনেকবার কিন্তু আমরা দেখেছি আইন উপদেষ্টা তিনি নিজেও আসলে এই ঘটনা নিয়ে বক্তব্য দিয়েছেন। এরপরও আসলে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো শক্ত পদক্ষেপ আসলে এই ধরনের মামলা বাণিজ্যের অভিযোগে আমরা দেখতে পেয়েছি কিনা? দেখুন, প্রথমত আমাদের আইন কানুনের মধ্যেই তো অনেক সমস্যা আছে। যে কেউ যার নামে যে কোনো নামে একটা মামলা দিয়ে দিতে পারে, যদিও সেটা ক্ষমতার সাথে সম্পর্কিত। সবাই আবার পারে না, যারা একটু ক্ষমতার সাথে সম্পর্কিত থাকে তারা পারে। যেমন এর আগে যেমন ধরেন ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হতে পারত। এখন আবার ধরেন যারা ক্ষমতার বাইরে আছে তাদের নামে মামলা হচ্ছে। এখন এইখানে যে ক্ষমতার অপব্যবহারটা ঘটে, সেইটা ঘটবে না বলে আমরা অভ্যুত্থান পরে আশা করেছি। আমরা যারা অপরাধী তাদের তো অপরাধের বিচারের আওতায় আসতে হবে, সেইটা যেমন নিশ্চিত করা জরুরি, তেমনি যাতে নিরপরাধ লোক হয়রানির শিকার না হয় সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। রাষ্ট্র যদি কোনোভাবে ক্ষমতা যদি নানান ধরনের ব্যক্তিগত এবং রাজনৈতিক প্রতিহিংসার একটা চরিতার্থ করার অস্ত্রে পরিণত হয়, তাহলে তখন তার সেটা রাষ্ট্র থাকে না। তো এখন এই যে আমরা শেখ হাসিনার বিরোধিতা করেছিলাম, রাষ্ট্রকে পকেটে ঢুকিয়েছে, তার বিরোধী রাজনৈতিক মতকে দমন পীড়ন হাতিয়ারের অস্ত্রে পরিণত করেছিল সেটাকে। তো এখন যদি এখনও সেই প্রক্রিয়া যদি চলে, যে ধরুন আমার এই লোকটাকে অপছন্দ,
কিন্তু আমি মামলা দেওয়ার ক্ষমতা রাখি অথবা মামলা দিচ্ছি, দিয়ে আমি আমার পার্সোনাল যে ইকুয়েশন সেটা ওই মামলার মধ্যে চালিয়ে দিলাম। এখন পুলিশ যেহেতু মামলা আছে, মামলা হয়ে গেলেই বাস নামটা ওখানে যেহেতু আছে, এই নাম কাটাবো আর কীভাবে? তাকে জামিন নিতে হবে, তাকে অনেকগুলো প্রসেসের মধ্যে যেতে হবে। কিন্তু এখন এইটা একটা অন্তর্বর্তী সরকার এখানে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা, আইনগত পরিবর্তনের প্রশ্ন তো আছেই, কিন্তু সাময়িকভাবে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা, যে যাদের নাম দেওয়া হচ্ছে সেই নামগুলো কোনো না কোনো স্ক্রুটিনির মধ্যে দিয়ে যাবে কিনা, যে এই লোকগুলো কারা, কি, কোথায় কেন অবস্থিত, এবং এই ধরনের মামলার সাথে তারা সঙ্গতিপূর্ণ কিনা। ফলে ব্যক্তিগত যে হিসেব নিকেশ কিংবা স্রেফ মানে একটা রাজনৈতিক পরিচয় আছে, রাজনৈতিক পরিচয় সহ লোকেরাই কিন্তু হত্যা করেছে। আওয়ামী লীগের লোকেরা তো হত্যাকাণ্ডে যুক্ত হয়েছে, তারা সরাসরি গুলি করেছে, পুলিশের অস্ত্র ব্যবহার করে তারা গুলি করেছে। আমাদের ছাত্র সংগঠনের যে জুলফিকার শাকিলকে হত্যা করা হলো, তাকে তো একটা শর্টগান দিয়ে গুলি করা হয়েছে, তো পুলিশের হাতে শর্টগান, তার মানে ওগুলো যুবলীগের লোকেরা ওই ধরনের অস্ত্র তাদের হাতে পেয়েছিল। তো সুতরাং সেই জায়গাটা তো আছেই, তাদেরকে চিহ্নিত করা দরকার, সেই চিহ্নিত করা দরকার। কিন্তু আবার স্রেফ আওয়ামী লীগ করেছে, সমর্থন করেছে ঢালাওভাবে যদি করা মাত্রই সবাইকে জেলে দেন কিংবা এই ধরনের মামলার শিকার হয়, সেটা কিন্তু ভিকটিমহুড মানে ভিকটিম প্লে করারই একটা সুযোগ জায়গা তবে আমরা তাদেরকেই ভিকটিম হিসেবে তৈরি করব, এটা একটা জায়গা। তারপরে ধরুন আওয়ামী লীগ আমলে যে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, সেটার বিচার কীভাবে হবে? ব্যবসায়ীদের ক্ষেত্রে যাদের বড় টাকাওয়ালা, তারা তো নানান রকম এদিকে ওদিকে কী বলে পয়সা টয়সা দিয়ে শোনা যাচ্ছে সব মোটামুটি অনেকেই ঠিকঠাক হয়ে যাচ্ছেন। তো এইটা তো কোনো ভালো খবর না। এবং যারা আবার মামলার শিকার হচ্ছেন তাদের কাছ থেকেও নানান রকম লেনদেন হচ্ছে, এইটা কোনো পদ্ধতি হতে পারে না। যে লুটপাট হয়েছে, লুটপাটের তদন্ত হওয়া দরকার, লুটপাটের সাথে যুক্ত ব্যক্তিদের বিচারে আওতায় আনা দরকার। কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান তো কোনো একক ব্যক্তির নয়, এটা তো লিমিটেড কোম্পানি না। একজন ব্যক্তি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে, আমি কথাটা শেষ করি, হাজার হাজার মানুষ কাজ করে, হাজার হাজার মানুষ কাজ করে, তাদের শ্রমে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়ায়, একটা শিল্প দাঁড়ায়। তা আপনি ওই ব্যক্তিকে যখন অভিযুক্ত করছেন, সেই ব্যক্তিকে অভিযুক্ত করবেন, পুরো প্রতিষ্ঠানকে আপনি মানে সিলগালা করার তো কোনো আপনার সুযোগ নাই। আপনি তার প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেন কিভাবে? মানে এই লোকগুলোর বেতন হবে কোত্থেকে? তো যে ব্যক্তি দায়ী থাকে তাহলে তাকে তার বিরুদ্ধে ওই বিষয়ে তদন্ত করতে হবে, অভিযোগ করতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা বড় ধরনের মনে হচ্ছে যে আইন আদালত বিচারের চাইতে একটা অন্য স্বার্থ, যেটা আমাকে কায়েমি স্বার্থের আভাস পাচ্ছে, এই জায়গাটাতেই আমি ফিরে আসতে চাই। আসলে এই যে আমরা বারবার বলছিলাম যে এরকম ঢালাও মামলা আমরা একটা সময় দেখেছি শুরুর দিকে, অর্থাৎ 5ই আগস্টের পরবর্তী সময়টাতে, মাঝে কিন্তু নানান আলোচনা সমালোচনার কারণে এই ধরনের মামলা বেশ কমে গিয়েছিল। হঠাৎ করে আবার কেন এভাবে ঢালাও মামলা বেরিয়ে আসা শুরু করেছে, কেন বাড়া শুরু হলো এই সংখ্যাগুলো? এর পেছনে আসলে আপনি যে জায়গাগুলো খোঁজার চেষ্টা করছিলেন, কোনো রাজনৈতিক দল কিংবা অন্য কারো আসলে কোনো ধরনের ষড়যন্ত্র কাজ করছে কিনা, এই প্রশ্নের উত্তর নিব। তবে আরো একটি বিরতির সময় হয়েছে। জি25 প্রাথমিক রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 প্রাথমিক রাজকাহন দেখছেন। সাদাত হোসেন সেলিম, এই যে আসলে আমরা ঢালাও মামলার কথা বলছি এবং আমরা বলছিলাম যে আমরা 5 আগস্ট পরবর্তী সময় দেখেছি নানানভাবে এরকম ঢালাও মামলা নিয়ে নানান রকম বাণিজ্য হয়েছে, আলোচনা সমালোচনা হয়েছে। মাঝে বেশ কিছুদিন কিন্তু এই ঢালাও মামলার যে বিষয় সেগুলো বন্ধ ছিল। এখন হঠাৎ করে আবার এই ঢালাও মামলা বৃদ্ধি পাচ্ছে, সেটিকে পিছনে আসলে কোনো বড় কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন কি? দেখুন, আপনার কোনো রাজনৈতিক দলের নবীন নেতারা বলা শুরু করেছেন যে বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের নাম মুখে আনা যাবে না। এটা আসলে তাদেরই ষড়যন্ত্র। তারা মামলা যত দেরিতে হবে, বিচার তত দেরিতে শুরু হবে, বিচার শেষ হবে তত দেরিতে, ততদিন পর্যন্ত তারা ক্ষমতা থাকবে। কারণ তাদের মধ্যে ক্ষমতার মোহ একদম মানে ধরে গেছে, মোহের মধ্যে তারা ক্ষমতাকে অনেকে চিরস্থায়ী বন্দোবস্ত হিসাবে ক্ষমতাকে দেখতে চায়। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে কি, আমরা তো এর আগে কয়েকজন উপদেষ্টার মুখে শুনেছি যে তাদেরকে জনগণ চায়, এই চায়, আওয়ামী লীগ যতদিন পর্যন্ত ক্ষমতা থাকার কথা ছিল তারা ততদিন পর্যন্ত ক্ষমতা থাকবে। যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা জাতীয় ঐক্যবদ্ধ ছিল, সেই স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন যে 5 বছরের জন্য তাদেরকে দেখতে চায়। এবং তাদের কি চেহারা দেখতে চায়, না তাদের কার্যকলাপ দেখতে চায়, না কি দেখতে চায় সেটা বুঝছি না। আবার আজকে প্রমাণিত হলো যে ডক্টর ইউনূস সাহেব রক্ত মাংসের মানুষ, তিনিও লোভ লালসার ঊর্ধ্বে নয়। এবং যে কথাটা এখানে প্রমাণিত বা প্রচলিত, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, ডক্টর ইউনূস সাহেব বলে বসলেন যে আপনার জনগণ ওনাদেরকে ক্ষমতায় দেখতে চায়। জনগণ কী কারণে ওনাদের ক্ষমতায় দেখতে চায়
এটা কিন্তু আমাদের বোঝার শক্তি নেই। আমরা মনে করি যে এতে সংকট প্রলম্বিত হবে। ক্ষমতা দেখতে চাই এই কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেননি, তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারকে সরাসরি চলে যেতে এখনো জনগণ বলছে না। না বলছে না, জনগণ তো বলছে না এই কারণে যে ওনারা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এই দেখেন আমার হাতে আজকে 12টি পেপার আছে, মূলধারার পত্রিকা, একটি পত্রিকা একটি পজিটিভ শব্দ নাই এই সরকারের পক্ষে। ঢালাওভাবে বিনিয়োগ বন্ধ, মানুষের হয়রানি, আপনার রাস্তাঘাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, তারপর সড়কে বিশৃঙ্খলা। এই সরকার তো কোথাও কোনো উন্নতি দেখাতে পারছে না। গত 8 মাস যাবৎ আপনার এই সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয় ব্যর্থ। আমাদের একটা মাইন্ডসেট ছিল কি, একটা তত্ত্বাবধায়ক সরকার আসে 3 মাসের জন্য। শাহাবুদ্দিন সাহেব 3 মাসের জন্য নির্বাচন করে চলে গেছেন, লতিফুর রহমান চলে গেছেন, হাবিবুর রহমান চলে গেছেন। 111-এর সরকার যখন আসলেন, তারা যখন দেখলেন যে আসলে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের আপনার ওই কতদিন পর্যন্ত ডিউরেশন ওইটা নাই, তারা সেই সুযোগটা নিয়ে 2 বছর পর্যন্ত ছিল এবং 2 বছর পরে তারা কোন পদ্ধতিতে গেছে এটাও আপনারা দেখছেন। এখন কিন্তু মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন কিন্তু আপনার জুমার নামাজ পড়তেও কিন্তু ঘর থেকে বের হতে পারেন না, জানাজার নামাজ পড়তে গেলেও হেনস্থা হয়। ডক্টর ইউনূস সাহেবের কাছে ডক্টর আপনার বিচারপতি শাহাবুদ্দিনের উদাহরণও আছে, ফখরুদ্দিনের উদাহরণ আছে। আমার মনে হচ্ছে যে কি আমরা যেটা চাই এই যে সংকট, এই সংকট থেকে উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই এবং নির্বাচনকে প্রলম্বিত করারও কোনো বিকল্প নাই। নির্বাচনটা একমাত্র সমাধান। যত দ্রুত নির্বাচন দেবে ততই দেশ এবং জাতির বিভিন্ন মঙ্গল। আমরা 15 বছর পর্যন্ত ভোট দিতে পারি নাই, আমরা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। এই যে নানানভাবে আসলে আমরা চেষ্টা করছি রাজনীতির সাথে সবকিছুকে মিলিয়ে ফেলবার, কিংবা এই যে ঢালাও মামলা, সেটিও আমরা বললেন সাদাত হোসেন সেলিম যে হয়তো কোনো না কোনো রাজনৈতিক দল চেষ্টা করছে বিচার যতদিন না হবে ততদিন যেহেতু নির্বাচন হবে না, তারা সেই দাবি করেছে, সেক্ষেত্রে এই ধরনের মামলা দিয়ে নির্বাচনকে প্রলম্বিত করা যায় কিনা, কি মনে করছেন? এখানে আসলে কোনো রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগাতে চাইছে কিনা কেউ? প্রথম কথা হচ্ছে যে আলোচনাটা হচ্ছে অন্তর্বর্তী সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইতিমধ্যে একটা প্রাইমারি রোড ম্যাপ কিন্তু বলেছে। একটা ঐক্যমত্য কমিশন আছে, তারা সংস্কার নিয়ে সবার সাথে আলোচনা করছেন এবং সেখানে যতগুলো সর্বসম্মত হবে সেটার একটা তালিকা হচ্ছে এবং এইটাও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে, সম্ভবত 15 জুলাই। তার মধ্যে আমরা পেয়ে যাব যে কতটুকু আমরা ঐক্যমত্য হলাম আর কোনগুলোতে আমাদের দ্বিমত থাকছে। অন্যদিকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচনের সময়সীমার কথাও বলেছেন। ফলে এই প্রক্রিয়ায় খুব শিগগিরই হয়তো আরও সুনির্দিষ্ট রোডম্যাপ আসতে পারে। যতক্ষণ না পর্যন্ত এর কোনো ব্যত্যয় খোদ অন্তর্বর্তী সরকার থেকে আলাদা করে বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অন্য কোনো আলোচনাটাকে ঠিক আলোচনার বিষয় হিসেবে আমাদের খুব আগ্রহ নাই। কারণ আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার থেকে রিপিটেডলি এটা বলা হয়েছে এই প্রাইমারি রোডম্যাপ অক্ষুণ্ণ থাকছে এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এই প্রাইমারি রোডম্যাপ ক্ষুণ্ণ হওয়ার কিংবা এটার ব্যত্যয় ঘটার কোনো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না। এখন এই জায়গায় আমরা থাকতে চাই। যদি অন্তর্বর্তী সরকার ভিন্ন কিছু ভাবে তখন আমরা ভিন্ন আমাদের অবস্থান গ্রহণ করব। এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই যে পুলিশ সংক্রান্ত, বিচার বিভাগ সংক্রান্ত আমাদের যে সংস্কার কমিশন হয়েছে, এই ধরনের সংস্কার কমিশনের রিপোর্টগুলোর মধ্যে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো কিন্তু সরকার ইতিমধ্যে দ্রুত সর্বসম্মত কোনগুলো হচ্ছে তার তালিকা করতে পারে এবং দ্রুত বাস্তবায়নের দিকেও যেতে পারে। কারণ তারা একটা প্রজ্ঞাপন জারি করে এটাকে নির্বাহী আদেশ বলে এইটা বাস্তবায়ন করতে পারে। পরবর্তী সরকার এসে সেগুলো র্যাটিফাই করবে। কাজেই সংবিধান যেহেতু আমরা এটা আমরা জানি, সংবিধানের পরিবর্তন তো কোনো অন্তর্বর্তী সরকার করতে পারে না। সংবিধান পরিবর্তন করতে গেলে নির্বাচন, সংসদ ইত্যাদি লাগবে, কিন্তু বাকি অনেকগুলো জিনিসই কিন্তু নির্বাহী আদেশে সম্ভব। ফলে জনগণ দ্রুত সংস্কার বাস্তবায়ন দেখতে চায় এবং সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে সংস্কারটা সম্পন্ন করার জন্য নির্বাচনটাও দেখতে চায়। সংস্কার শেষ করতে হলে আপনাকে ইলেকশন লাগবে, কারণ ইলেকশন ছাড়া আপনি পুরো সংস্কারটাকে সম্পন্ন করতে পারবেন না। এই যে নির্বাচনের কথা, ফলে ইলেকশন যে সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং সংস্কার বাস্তবায়ন করাটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, ভবিষ্যতে নির্বাচন পর্যন্ত, বর্তমান থেকে নির্বাচন পর্যন্ত এইটা সরকারের মনোযোগ দেওয়া দরকার। এবং জনগণ দেখতে চায় সংস্কারের ফলে এই যে মামলা, পুলিশ,
পুলিশ, আইন শৃঙ্খলা কিংবা এই সমস্যাগুলোর আসলে এগুলোর মধ্যে কোনো নতুন রিফ্লেকশন আসছে? মুফতিজ্জামান মিল্লাত, এই যে আসলে ঢালাও মামলা কিংবা ঢালাও আসামির কথা আমরা বলছি, সেই মামলাগুলো গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেমন প্রভাব ফেলতে যাচ্ছে বলে রাজনৈতিক দল মনে করে? আসেন, সেই প্রসঙ্গে না গিয়ে আগে মামলার কথা যেহেতু বলেছেন, দেখেন 60 লক্ষ মামলা আমাদের বিএনপির কিন্তু এখনো ঝুলে আছে। এই মামলাগুলি শেষ করা উচিত ছিল অনেক আগেই, সেগুলি এখন পর্যন্ত করেনি। তো এই সরকার ওই যে সেলিম ভাই যেটা বললেন যে দীর্ঘায়িত করতে চায়, আমার কাছে মনে হয় যে আল জাজিরায় যে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস যে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে বলেছেন যে জনগণ ওনাদেরকে আরো দেখতে চায়, তাই তো বললেন আপনি নাকি? হ্যাঁ, আচ্ছা, জনগণ আসলে এই মুহূর্তে চাইছে না, তারা এই মুহূর্তে চাইছে না যে তারা চলে যাক, তাই তো? আপনি জানেন সরাসরি চলে যেতে এখনো বলছে না, কিন্তু জনগণ বলছে কি বলছে না সেই জিনিসটা কিন্তু আমরা অন্তর্নিহিত বিষয়টা কিন্তু বুঝতে পারি না। আমাদেরকে একটু উনি তো বুদ্ধিমান লোক, বুঝতে হবে। আচ্ছা, পঞ্চদশ সংশোধনী হয়েছে না? হয়ে গেছে তো। পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে তো। পঞ্চদশ সংশোধনী যদি বাতিল হয়ে থাকে, তার মানে তত্ত্বাবধায়ক সরকার বহাল হয়েছে। সেটা এখন পর্যন্ত কোনো রকমের বের হয় নাই আর কি, আপনার রায়টা বের হয়নি, চূড়ান্ত রায় বের হয়নি। হ্যাঁ, চূড়ান্ত রায়টা বের হয়নি। তো রায়টা বের হচ্ছে না কেন? দেরি করছে কেন? মেবি এমনও হতে পারে যে উনি হয়তো এটা পঞ্চদশ সংশোধনী যেহেতু বাতিল হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার আপনার বহাল হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার ইলেকশন হবে। তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার ইলেকশন হলে আপনার জুলাইতে গিয়ে যদি আপনার মূল জিনিসটা বের হয়, কোনো কোনো ভাবে এই সমস্যাগুলোকে আসলে নির্বাচন প্রলম্বিত করার এক ধরনের না, আমার মনে হয় না। আমার মনে হয় কোন দীর্ঘ সময় ধরে এটার কোনো সম্ভাবনা আমি দেখি না। আমি দেখি ডিসেম্বর ইলেকশন হবে, ডিসেম্বর ইলেকশন হতেই হবে, এবং এই তত্ত্বাবধায়ক সরকার যদি করতে হয় তখন জুলাইতে হয়তো তারা চূড়ান্ত পঞ্চদশ সংশোধনী এটা বেরোলো, এবং সেই কারণে আপনার তখন ওনাকে হেডেড করে ডক্টর ইউনূসকে হেডেড করে এবং সাদাত হোসেন সেলিম, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সময় দেন না তো আপনি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জি 25 থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।